ভারত টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ রাজ্য বাজেট অর্থাৎ কেন্দ্রের বাজেটের পর এই যে রাজ্যের বাজেট তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই আলোচনা শোরগোল পড়ে গিয়েছে। আর মুখোমুখি সত্যান্বেষী অনুষ্ঠানে এই রাজ্য বাজেট নিয়েই আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন, আমার ঠিক ডান দিক থেকে একেবারে কোনায় রয়েছেন শ্রী কেশবানন্দ পাল, বিজেপি নেতা। তারপরে রয়েছেন প্রদ্যুৎ শাহ মহাশয়, মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সদস্য। আমার বাদিকে রয়েছেন শ্রীমতী মাধবীলতা পাল, আশাকর্মী ইউনিয়নের নেত্রী। আজকে আশাকর্মী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার, এমনকি বেকার ভাতা, সব ক্ষেত্রেই কিন্তু যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে আমাদের স্টুডিওতে। প্রথমেই আসবো প্রদ্যুৎ বাবুর কাছে। প্রদ্যুৎ দা, একটা জিনিস আমাদের একটু বলুন, সেটা হচ্ছে আজকের, এর আগে আমরা কেন্দ্রের বাজেট দেখেছি, আজকে রাজ্যের বাজেট। রাজ্যের বাজেটে কি সাধারণ মানুষের অনেক দাবি দেওয়া, সেগুলো পূরণ করার জন্যই এই বাজেট বলে কিন্তু উল্লেখ করা হয়েছে, মানুষের বাজেট বলা হয়েছে। আদতেও কি মানুষের আশা পূরণ হলো এই বাজেটে, বা হবে, কি মনে হয়? ধন্যবাদ ভারত টিভির সকল কর্তৃপক্ষকে এবং আমার কো প্যানেলিস্ট কেশবানন্দ পাল মহাশয় এবং মাধবীলতা দি, সঞ্চালক সকলকে চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের বাজেট সম্বন্ধে আলোকপাত করছি। আজকে যে বাজেটটি পেশ হলো, এটি আমরা জানি এটা অন্তর্বর্তীকালীন বাজেট, ইন্টারিম বাজেট। খুব স্বাভাবিকভাবেই এটা আমরা ব্যবসায়ীরা এটা আমরা উপলব্ধি করেছিলাম যে বাজেটটি জনমুখী বাজেট হিসাবে আমাদের সামনে আসবে। এটা জনমুখী হওয়ার থেকে আরও যদি পরিষ্কার করে বলি, তাহলে এটা ভোটমুখী বাজেট হিসাবে আমাদের সামনে আসবে, এটা প্রত্যাশাই ছিল। কারণ ভোট আমাদের রাজ্যে দোরগোড়ায় এসে পৌঁছেছে। এই সময় খুব স্বাভাবিকভাবেই ভোট টানবার একটি পরিকল্পনা বা ইচ্ছা কাজ করবে শাসক দলের, এটাই স্বাভাবিক। সেখান থেকে দেখলে যারা আমাদের লক্ষ্মীর ভাণ্ডার পায়, যে আমাদের মা বোনেরা এবং সিভিক ভলেন্টিয়ার, বিশেষ করে আশাকর্মী যারা আছেন, প্রত্যেকের দিকেই মাননীয় মুখ্যমন্ত্রী নজর দিয়েছেন এবং তাদের ভাতা বৃদ্ধি করেছে। এটি প্রমাণ করে যে এটি একটি ভোটমুখী জনমুখী বাজেট। কিন্তু ব্যবসায়ীদের দৃষ্টিকোণ থেকে দেখলে আমরা সরাসরি ব্যবসায়ী মহল এই বাজেট থেকে কিছু পাইনি, এটা আমাদের আক্ষেপ হিসেবে আমরা বলতে পারি। আমাদের ব্যবসায়ীদের তো একটা প্রত্যাশা থেকেই যায়, কারণ আমাদের মাধ্যমেই দেশের, রাজ্যের যাই বলুন না কেন সেই অর্থনীতি চালিত হয়। অর্থনীতিকে গতি প্রদান এই ব্যবসায়ী সমাজই করে। সেখানে ব্যবসায়ী সমাজকে দূরে রাখা হয়েছে, এটা একদম পরিষ্কার। তো আমাদের কিছু চাহিদা ছিল, সেগুলি যেমন আমাদের শিল্পে যে শিল্পশ্রী, বাংলাশ্রী যে ইনসেন্টিভ দেওয়া হতো, সেটা বন্ধ আছে। আশা ছিল আমাদের যে এই বাজেটে হয়তো সেটা আবার পুনর্বহাল করবার কোনো ঘোষণা আমরা শুনতে পাবো, জানতে পারবো, তা আমরা পাইনি। এটি আমাদের এই জেলা যেহেতু কৃষিভিত্তিক জেলা, এখানে শিল্পের সম্ভাবনা খুব কম। সেখানে যে গুটি কয়েক যারা শিল্প করবার জন্য এগিয়ে আসে, তাদের এই শিল্পশ্রী এবং বাংলাশ্রী প্রকল্পে যে উৎসাহ ভাতা দেওয়া হয়, ইনসেন্টিভ দেওয়া হয়, সেটা একটি উৎসাহজনক আমাদের শিল্পপতিদের কাছে শিল্প স্থাপন করবার জন্য
একটি পদক্ষেপ হিসাবে আমরা এটা নিই, কিন্তু সেখানেও আমাদের দেখতে পেলাম এই বাজেটে সেটা ঘোষণা হলো না। আশা করব এরপরে যখন পূর্ণাঙ্গ বাজেট তৈরি হবে ভোটের পরে, সেখানে যদি এই বিষয়গুলিকে দেখা হয় তাহলে আমাদের ব্যবসায়ী সমাজ উপকৃত হবে এবং দেশের অর্থনীতির ক্ষেত্রেও একটি সদর্থক ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। প্রদ্যুৎদার অনেকগুলো পয়েন্ট খুব উল্লেখযোগ্য মনে হলো। এবারে আসবো আপনার কাছে কেশবদা। সবচাইতে উল্লেখযোগ্য বিষয় উনি যেটা বলছেন যে শিল্পশ্রীতে কোনো রকম বরাদ্দ কিছু দেখা গেল না, উৎসাহ ভাতার ক্ষেত্রে কোনো কিছু দেখা গেল না। আজকে ভোটমুখী বাজেট, প্রত্যাশা ছিল ভোটমুখী বাজেট, একেবারে নিরপেক্ষ রাজনৈতিক দলের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, একদম সাদামাটা একটা ব্যবসায়ী সংগঠন, তারা কিন্তু বলছেন ভোটমুখী বাজেট। কি বলবেন? নমস্কার ভারত টিভি এবং আমার যে পাশে দুজন প্যানেলিস্ট আছেন, দুজনকেই নমস্কার। দর্শক সাধারণকে নমস্কার। উনি যথার্থই বলেছেন। আমি তো বলবো জনমুখী, ভোটমুখী এসব কথার ঊর্ধ্বে যেতে হবে। এ এক কর্মনাশামুখী বাজেট, এ এক ভোট লুট করা বাজেট। 20-10 টাকা পেয়ে গেলাম, পকেটে যখন 10 টাকা ঢুকে গেল, ভোটটা ওখানেই দিতে হবে। ভোটের আগের দিন আমরা গ্রামগঞ্জে শুনতাম, ভোটের আগের দিন সবার ঘরে ঘরে একটু টাকা দিয়ে, যারা এইসব ব্যাপারগুলো ভালো বুঝতো, বাস বাবা পরে কি পাবো, এখন তো পেয়ে গেলাম। ঠিক ভোটের আগে একদম ভিক্ষাবৃত্তি বাজেট, কোনো উন্নয়নের কোনো দিশা নেই, কর্মের কোনো দিশা নেই, আয়ের উৎসর কোনো দিশা নেই, যেখান থেকে আয়টা করে দেবে তারও কোনো দিশা নেই। এমনি রাজ্য বিরাট ঘাটতিতে চলছে, ঋণে চলছে, মাথা পিছু ঋণের বোঝা বয়ে গেছে। আর এই বোঝার পরেও আবার এখন ভিক্ষা, দান, খয়রাতি, হ্যাঁ করুক, উদ্বৃত্ত আয় থেকে যদি দিত, তার আয়ের একটা সোর্স দেখাতে পারতো যে এই বাজেটে এই শিল্প, এই কারখানা, এই কর্ম, এই সংস্থান, এই সংস্কার, পরিকাঠামোগত সংস্কারের কোনো কথা নেই এখানে, শিক্ষার উন্নয়নের কোনো কথা নেই এখানে, চিকিৎসার উন্নয়নের কোনো কথা নেই এখানে, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের কোনো কথা নেই এখানে, ছোট ছোট যে কাজগুলো, ছোট ছোট সড়ক পথ যে ডেভেলপ, তার নিয়ে কোনো কথা নেই এখানে। আর বাবা তুমি প্রধানমন্ত্রী সড়ক নাই বলো, বাংলা সড়কই বলো, সে বাংলা সড়কের কোনো কথা নেই এখানে। বাংলার বাড়ি বলো তুমি, তার নিয়ে কোনো কথা নেই এখানে। সিভিক, আশাকর্মী, প্যারা টিচার, এদেরকে একটা 1000 টাকা বাড়িয়ে দিল, মানে কি? মিনিংটা কি? যেখানে দ্রব্যমূল্য 30% বৃদ্ধি হয়ে গেছে, যেখানে তোমার 40% বৃদ্ধি হয়ে গেছে, আর সেখানে তুমি যদি 10,000 টাকা প্যারা টিচারের দক্ষিণা, সেখান থেকে 10% 1000 টাকা বাড়ালে, মানুষের জীবনযাত্রার মান তলানি তিনি পৌঁছে দেবেন। এটা মমতার কাছে এটা স্বাভাবিক, এটা মমতার বাজেট, মমতার দলের বাজেট। অতএব সম্মেলনী, জনমুখী এই কথাগুলো মমতার রাজত্বে বাংলার মানুষ ভাববে না। না, আশাকর্মীদের আন্দোলন বলুন, সিভিক ভলেন্টিয়াররা ভেতরে ভেতরে আন্দোলন বলুন, বা লক্ষ্মীর ভান্ডার তো একটা না পেয়ে চাওয়া, তার পেছনে একটা দাবি বলুন, আপনাদের বিজেপির নেতারাও তো বারবার বলছিলেন যে সমস্ত কিছু ভাতা আমরা ক্ষমতায় এলে বাড়াবো। নিশ্চিত রূপে, কিন্তু এটা বিজেপি আসলে 2,000 করতে পারে, করবে হয়তো, বিজেপি আসলে 2,000 করবে, কিন্তু 2,000 করার জন্য 5,000 টাকা আয়ের উৎস তৈরি করবে। কয়েকদিন আগে কেন্দ্রীয় বাজেট দেখে আমরা কোনো ভোটের লক্ষ্য নেই, সংস্কার মুখে লক্ষ্য ছিল, রাস্তার উন্নয়ন, শিল্পের উন্নয়ন, যোগাযোগ উন্নয়ন, পরিকাঠামো উন্নয়ন, কোন খাতে উন্নয়ন ছিল না? এআই, কৃষিক্ষেত্রে এআই প্রয়োগ, সর্বক্ষেত্রে আমরা দেখেছি। চিকিৎসার আপনার পণ্যবাহী বাংলাকে একটু ঝেড়ে নিচ্ছে, গোটা ভারতবর্ষের জন্য বাজেট করে, শুধু বাংলার জন্য করেনি। বাংলার বাজেট মানে বাংলার ভোট, মানে বাংলার দিকে তাকিয়ে কেন্দ্র বাজেট করেনি। এর শিক্ষা উচিত ছিল যে বাজেট মানে জনগণের আগামী প্রজন্মের ভবিষ্যৎ তৈরি করবে বাজেট। 2047 বিকশিত ভারতের লক্ষ্যে বাজেট করেছে কেন্দ্র সরকার। এর লক্ষ্য কোথায়? এর লক্ষ্য ইনস্ট্যান্ট, কালকে ভোটে জিততে হবে। আবার 5টা বছর ঝগড়াঝাটি করবো, কোর্ট কাবাচ্চারি করবো, দৌড়ঝাঁপ করবো, কোটি কোটি টাকা বিলদের পিছনে দেবো, নানা রকম ঝঞ্ঝাট তৈরি করবো। এই ঝঞ্ঝাটি বাজেট।
আর অনেকগুলোকে ভিক্ষা দিয়ে 1,000 টাকা দেবো, 500 টাকা দেবো, বাবা কাকু 500 টাকা দিল, কাকু 1,000 টাকা দিল। আরে দিদিমণি, পিসিমণি, তোমার আয়ের জায়গাটা দেখাও, তুমি কোথা থেকে আয় করে দেবে? তোমার কি ট্যাক্স আছে? আর দুদিন পরে বলবা কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র দিচ্ছে না। এই তো বামফ্রন্টের আমল থেকেই অভ্যাস আছে কেন্দ্র প্রবঞ্চনা, কেন্দ্র প্রবঞ্চনা। এটা প্র্যাকটিস, এটা আসল ডবল ইঞ্জিনের সরকার। প্রমাণ হয়ে গেলে বাংলার উন্নয়ন, বাংলার গতি হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, দেখতে পাচ্ছে। আজকে পাটনার মতো জায়গায় মেট্রো চলতে পারে, আজকে পশ্চিমবঙ্গে মেট্রো চলবে, আজকে কর্পোরেট সিটি হবে, আজকে এইমস হবে পশ্চিমবঙ্গে। আজকে যে 7খানা উচ্চ যে মেডিকেল হাবের কথা বলেছে, ইন্টিগ্রেটেড মেডিকেলের কথা বলেছে, তার মধ্যে জায়গাও থাকতে পারেনি। আসুক বাংলায়, তার মধ্যে 1-2টা বাংলাই হবে। যথেষ্ট কনফিডেন্সের সঙ্গে বলছেন কেশববাবু। আসি মাধবীলতা দি আপনার কাছে, এই বাজেট আপনাদের আশাকর্মীদের জন্য একটা আশার আলো দেখিয়েছে, এবং সেই সঙ্গে আজকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা, যেখানেও একটা সরকারি কর্মীদের জন্য কিন্তু একটা আশার আলো দেখা যাচ্ছে। তো সবটা মিলিয়ে কি মনে করছেন এই যে আজকে রাজ্যের বাজেট, আপনারা কি ভাবছেন? না, আমরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে আমরা যে দীর্ঘদিন থেকেই আন্দোলন করে আসছি, জানেন, আমরা এই বাজেটে খুশি নই। কারণ হচ্ছে এই দুর্মূল্যের বাজারে 6,000 টাকা, উনি যেটা করলেন 1,000 টাকা বাড়ালেন, তাতে তা আমাদের আশাকর্মীদের 6,200 টাকা হয় মাসিক ভাতা। এবার সেখানে এই দুর্মূল্যের বাজারে কি এই টাকা দিয়ে চলতে পারে কেউ? পারে না। ওই ভোটমুখী, যিনি প্রদ্যুৎবাবু বলেছেন যে ভোটমুখী বাজেট, এবং ভোটের দিকে তাকিয়ে এই বাজেটটা করেছে, কোনো রকমে আর কি করেছে। আমরা যেটা মিনিমাম শ্রম আইন অনুযায়ী 15,000 টাকা আমরা দাবি করেছিলাম সরকারের কাছে, এবং সেখানে আমাদের আজকে এই 1,000 টাকার জন্যই কি 45 দিন 44 দিন কর্মবিরতিতে থাকতে হলো। এই কর্মবিরতিতে থেকে তিনি মানে আমাদের দৃঢ়তাকে দেখে ভয় পেয়ে 1,000 টাকা করলেন। আমরা এটাতে খুশি নই। আমরা চাই মিনিমাম একটা, যে 15,000 টাকা আমরা দাবি করেছি। কিছুদিন আগে কেন্দ্রীয় বাজেট হয়ে গেল, কেন্দ্রীয় বাজেটেও কিন্তু আশাকর্মী এবং অঙ্গনারী কর্মীদের জন্য কোনো কিছু রাখেনি, কিন্তু আমরা রুট লেভেল থেকে কিন্তু কাজ করি। সমস্ত স্বাস্থ্য ব্যবস্থার গোটা ভারতবর্ষে আশাকর্মী এবং আমাদের বাংলায় আশাকর্মীরা প্রত্যেকটা বাড়ি বাড়ি স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকে। তাদের পরিবারকে পিছনে রেখে তারা স্বাস্থ্য পরিষেবা দেয়, কিন্তু সেখানে তাদের কথা কোনো সরকারই চিন্তা করলো না। ভাবা যায়, কিছু কিছু দাবি তারা মেনেছে, যেমন 5 লক্ষ টাকা মৃত্যুকালীন অবস্থায় দেবে, 180 দিন ম্যাটারনিটি লিভ দেবে, এগুলো দিত আমাদের আন্দোলনের চাপে দিত, কিন্তু 1,000 টাকা বাড়াবে এইটা আমরা কল্পনাও করতে পারিনি, ভাবতেও পারিনি। ফলে এই যে আমাদের বাংলার মানুষ এবং যুবকদের জন্য যেটা ভাতা করেছে, লক্ষ্মীর ভাণ্ডার যেটা বাড়িয়েছে 500 টাকা বললেন, মূলত আমি নিজে লক্ষ্মীর ভাণ্ডারে নেই না। আর হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবক ভাতা দিয়ে কিছু হবে না। বাংলার মানুষ কাজ চায়, কাজ সৃষ্টি করুক, কাজের মধ্য দিয়ে আমরা মানে বেতন চাই। মাধবীদি একটা উল্লেখযোগ্য কথা বললেন, রাজ্যের বাজেট কিন্তু পাশাপাশি কেন্দ্রের বাজেটেও আশাকর্মীদের জন্য, তাদের জন্য কোনো আশানুরূপ কিছু বরাদ্দ হয়নি, ঘোষণাও হয়নি। দেখুন, কেন্দ্রের যে বাজেটের লক্ষ্য সেটা হচ্ছে সংস্কারমুখী বাজেট। সংস্কারমুখী বাজেট মানে আমি কে চাকরি দেব আর আমি কে না চাকরি তৈরি করব। কেন্দ্রের বাজেটের লক্ষ্য চাকরি তৈরি করা। আপনি বলুন, আজকে রেলের ক্ষেত্রে যে বাজেট করেছে, আজকে শিল্পের ক্ষেত্রে বাজেট করেছে, যোগাযোগ বেড়ে গেলে রেলের যে ক্ষুদ্র যে যন্ত্রাংশ নির্মাণের কারখানা ডেভেলপ হবে, দুর্গাপুরে যে আজকে দেখুন দান করে যোগাযোগ ব্যবসা পণ্যের যোগাযোগে দেখুন দান করে সুরাত। আজকে কি কেন্দ্র মানে গোটা ভারতবর্ষের যে মূল কেন্দ্র বাজেট, ব্যবসার যে মূল কেন্দ্র, তার সঙ্গে যোগাযোগ বেড়ে যাবে। মানুষের গতিশীল ভাবে স্পিড বাড়বে। মানুষের যখন গতি বেড়ে যাবে, তার পারিপার্শ্বিক তার সুফল সবাই পেতে থাকবে। পারিপার্শ্বিক সুফল পেলে জীবনযাত্রার মান বাড়তে থাকবে। অতএব 10 টাকা বাড়ানো কি বাড়ানো না, বাড়ানো ভালো, কিন্তু বাড়ানোর জন্য আমি বলবো দিদিমণি যে বাজেট করেছেন
সে বাজেটে কোথাও আয়ের উৎস নেই। বেকার শব্দটা, এই যে বেকার ভাতা শব্দটা আগে জেলখানে বলতো মানুষ, সংস্কার না, মাধবীদের আমি ওই জায়গায় যাচ্ছি, প্রশ্ন, আমি ওই জায়গায় যাচ্ছি, আমি ওই জায়গায় দেখলো না, রাজ্যও দেখছে না, আমি ওই জায়গায় কেউ যাচ্ছি, দেখছে না। আমি ওই জায়গায় যাচ্ছি। আগে হাসপাতাল বলতো, এখন সংশোধনাগার বলছে। বেকার শব্দটা মানে পঙ্গু শব্দ, বেকার শব্দটা ঘৃণ্য শব্দ, আজকে সমাজে বেকার শব্দটা মানান খায় না। বেকার ভাতা, তুমি তাদের কাজ দাও। এবার মাধবীর যে কথা, আশা কর্মীদের সম্মানজনক বেতন 15,000 টাকা বেতন আসুক, রাজ্যে আসো, প্রমাণ করেছে। প্যারা টিচারদের দেখুন বিহারে কত পায়, বাকি স্বাস্থ্যকর্মীদের দেখুন অন্য রাজ্য কত পায়। ডবল ইঞ্জিনের সরকার হলে আমি কথা দিচ্ছি, কেশবানন্দ কথা দিচ্ছি, বিজেপি কর্মী হিসেবে কথা দিচ্ছি, বিজেপি নেতৃত্ব হিসেবে কথা দিচ্ছি, সবারই সম্মানযোগ্য দক্ষিণা বাড়বে। না, কেন্দ্রীয় উনি যেটা বলছেন, কেন্দ্রীয় সরকার 2,000 টাকা করে দেওয়ার কথা, এখনো অবধি দেয়নি। এবং আমরা কেন্দ্রের মানে শ্রম মন্ত্রীর কাছেও গিয়েছিলাম, সেখানে হচ্ছে আমরা বলেছি শ্রম আইন অনুযায়ী 28,000 টাকা দিতে হবে, এবং সেখানে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে বেতন বাড়াতে হবে স্বাভাবিকভাবেই। তো সেখানে কিন্তু কেন্দ্রীয় বাজেটেও সেটা করছে না। ফলে এইখানেই আমাদের প্রশ্ন যে আজকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবেই আমাদের নারী শ্রমিকদেরকে বঞ্চিত করছে। এবং না, একটা কি বলবেন? একটা আশা কর্মী, না একটা আশা কর্মীকে কেন্দ্র করেই হবে, একটা তার আগে কেন্দ্রের বিষয়টা না, না, একটা আশা কর্মীকে কেন্দ্র করেই আর বাজেটটা তৈরি হয় না, না, না। সামগ্রিক দিক থেকে বাজেট একজন তৈরি হয়। আশা কর্মী, তিনিও তো ভারতের হ্যাঁ, নিশ্চিত, দেশের নিশ্চিত। নাগরিক, তাদেরও তো দিতে হবে। ভারতের আমরা দেখেছি, বিগত দিনে দেখেছি, ভারতের প্রতিটা আমরা মানুষকে বিগত দেখার দিনে দায়িত্ব দেখেছি, সরকারের। রাজ্যের যদি কোনো টাকা আসে সে টাকা ঠিক খাতে খরচ হবে। আমি তো আপনারা রাজ্যের কথা বলছেন, পাশাপাশি কেন্দ্রের না, কথা বলছেন। রাজ্য- রাজ্য আজকে ঠিক আছে, মানতে পারছি যে রাজ্য যদি বঞ্চনা, আজকে রাজ্যে যদি তাহলে কেন্দ্র কেন করছে? বঞ্চনা তাই না, তো? আজকে রাজ্যে যদি অবশ্যই। রাজ্য যদি ওই খাতে টাকা দেয়, ওই খাতের টাকা ওই খাতে ব্যয় করবে, এমন কোনো গ্যারান্টি নেই এই দিদির। এই দিদি রাজ্যে কোনো টাকাই দেওয়া উচিত আরেকটা নয়। কথা বললেন যে রেল, এই দিদি রাজ্যে কোনো টাকা দেওয়া বন্ধ হওয়া উচিত। হ্যাঁ, Employment এর ক্ষেত্রে। রেলে তো বেসরকারিকরণ মালিকদের হাতে তুলে দিচ্ছে। অভিযোগ তুলছেন, ফলে সেখানে অভিযোগ তুলছেন, শাসক দল চাকরি কোথায় কংগ্রেস আসবে? অভিযোগ তুলছে, ফলে একই রকম রেলের বেসরকারিকরণ। দৃষ্টিভঙ্গিতে হারছে। এবার employment, এই জায়গায় এই যে বেসরকারিকরণ কর্মসংস্থান সংক্রান্ত বেসরকারিকরণ না না, যখন বেসরকারিকরণ কথাটা আসলো, এবার বলছি আমি, অভিযোগ তুলছেন। বেসরকারিকরণের কথাটা আসছি, যখন আপনি একটা ইন্ডাস্ট্রি খুলছেন না, তার দায়বদ্ধতা একরকম, আর আমি যখন সরকারিভাবে ইন্ডাস্ট্রি হচ্ছে না, তখন তার দায়বদ্ধতা একরকম। এই দায়বদ্ধতার জায়গাতে যদি আনতে হয়, সরকারি এবং বেসরকারি দুটোকে সমানভাবে চ্যালেঞ্জ আনতে হবে। আজকে সরকারিকরণ না, আজকে সরকারিকরণ করে কোথায় হবে? সরকার ব্যাংক আজকে থুপ রেখেছে, যেখানে সরকারিকরণ সম্পূর্ণ থুপ রেখেছে অর্থনীতি। দেশে একটা বলে অর্থনীতি উন্নতি করতে হয়, তো বাণিজ্য উন্নতি দাবা বলেছেন, ওষুধ সমস্ত জায়গায় আপনারা কেন্দ্রের শাসক দলে রয়েছেন, ওনারা বারবার লড়াই করছেন, রাস্তায় নেমে আন্দোলন করছেন, নিজেদের দাবি দেওয়া জানাচ্ছেন। না। কেন্দ্রের বাজেটে কি এটা আন্দোলন না হলে টিকে থাকবে, ওটা টিকে থাকার জন্য, ওরা তো বেচারি সংগঠন, টিকে থাকার জন্য বলছে? ওরা টিকে থাকার জন্য করছে। কথা, কারণ ওরা বেচারি সংগঠন, ওরা একদম পূর্ব ক্ষতি করে যাবে, তাদের আশা কর্মীদের উপরেই ভরসা, অনেক কিছু বলছেন। আশা কর্মী সেই সঙ্গে করেছে, আশা কর্মী ভরসাটা শেখাতে হবে না, আশা কর্মী এই শিশু নিয়োগ করবে, আশা কর্মী স্বাস্থ্য ব্যবস্থা করছে। ওনারা কি এসইউসিআই করেন জন্যই কি? না না, এটা রাজনীতিকে দেখা নেই, এটা রাজনীতিক বিষয় নয়, এটা স্বাস্থ্য ব্যবস্থা করেছে আশা কর্মী, শিক্ষা ব্যবস্থা করেছে তারা বিচার, দরকার প্রয়োজন হবে না, কোন হবে না, অর্থাৎ তাদের দলে আশা কর্মী হয়নি, আশা কর্মীদের পাশে দাঁড়ানো উচিত, অবনীতিদের পাশে দাঁড়ানো উচিত, এই কথা বলো ঠিক আছে। সমপরিশ্রমের সমবেতনের দাবি দাবি করবো, আসলে ওরা কাজে সমবেতনের দাবি করবো, আসলে ওরা আসুক, ক্ষমতা আসুক, কিন্তু কাজে নেই, আসুক রাজ্যে, তাহলে তো এই আমাদের নারী তো বেতন বৃদ্ধি করতে পারতো। আজকে 10 লক্ষের উপরে আশা কর্মী কাজ দাবিতে করছে। আন্দোলন তো আপনাদের ছিলই। হ্যাঁ, অবশ্যই। সমকাজে সমবেত, হ্যাঁ। কেন্দ্রীয় সরকারও সেটা কিন্তু দাবি করছে, সমকাজে হ্যাঁ বলে পাচ্ছে আপনি দেখুন না, দেখতে পাচ্ছি কোথায়, তারা তো আদানি এবং টাটা বিড়লা এদের হয়ে কাজ করছে,
সব বেসরকারিকরণ করছে সমস্ত কিছু, সাধারণ মানুষের মানে কাজের জায়গা নেই, কোনো জায়গায় কাজ করছে না। এটা যদি দেখা যায় বাম ভোটের নীতি, তারা শ্রমিকের রক্তের উপর দিয়ে সংগ্রামের আন্দোলনের মধ্যে রাজনীতি করে, এটা তাদের নীতি একটা। তাহলে অর্থনৈতিক বিকাশ, বিকেন্দ্রীকরণ, স্বাবলম্বীকরণ, সশক্তিকরণ এই চিন্তা তাদের নেই। তারা হচ্ছে শ্রমিক এবং মালিকের লড়াই এবং তারা বেঁচে থাকবে। ভারতীয় ক্ষেত্রে একদিকে কংগ্রেস সিপিএম, অন্যদিকে কিন্তু বিজেপি। রাজনৈতিক শত্রু না রাজনৈতিক বিরোধী, কি মনে করছেন তাহলে বামপন্থীদের? বামপন্থী তো পৃথিবীর শত্রু, শুধু বাম কংগ্রেস সিপিএম না, কংগ্রেস আর অন্য তৃণমূল না, পৃথিবীর শত্রু। কেন শত্রু? ওনারা যে দাবি ওরা বিশ্বাস করে সবাই অন্য পাশে দাঁড়াও। মনের সংস্কার চাই, আন্দোলন না, মনের সংস্কার চাই। আজকে মনের সংস্কার জন্য বামপন্থীরা কি করেছে? ব্যক্তি সংস্কার চাই, ব্যক্তি সংস্কার প্রতি দয়া হবে, মায়া হবে। বামফ্রন্ট যখন রাজ্যে ক্ষমতায় ছিল তখন সিভিক ভলেন্টিয়ারের বিষয় ছিল না, সেই সময়ে কোনো ভাতার বিষয় ছিল না। যে ভাতাগুলো ছিল বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এই সমস্ত ভাতাগুলো ছিল। তো এই যে শিল্পশ্রী বা উৎসাহ ভাতা বা ভোটমুখী বাজেটের কথা যে বলা এটা ভোটমুখী না, ভোট লুট। এই দিলাম 10 টাকা, তুমি ভোটটা দিও আমাকে। দেখলেন আমরা দিলাম, কয়েকদিন আগে আমাদেরকে দেওয়া করছিল 60,000 টাকা দিয়ে 5 বছরে 60,000 টাকা দেওয়া হচ্ছে। এটাই যদি হয় তাহলে বিজেপি কেন করছে না? আরে তুমি মানুষকে দিচ্ছে, আরে আপনি একটা প্রকল্প করে দিলেন, হঠাৎ করে হবে না। স্বাবলম্বী বিকল্প রাস্তা স্বাভাবিক হয়ে যাবে। এই প্রকল্পগুলো রয়েছে সেখানে খাতে, সেই খাতে বরাদ্দ কোথায় হচ্ছে? করছি, ওনারাই তো প্রশ্ন তুলছে। ওরা তো প্রশ্ন তুলবেই, প্রশ্ন তো এটা কি সত্য ঘটনা নয়? কোনো সরকার প্রত্যেকেই যারা রয়েছে পশ্চিমবঙ্গে তারা কিছু করে দেখাতে পারতো, মানুষের পাশে দাঁড়াতে পারতো, মানুষের পাশে দাঁড়ায়নি। কেন দাঁড়াচ্ছে না? কেন মানুষকে পাশে পাচ্ছে না? এতদিন লড়াই করছে বামফ্রন্টের সৃষ্টি 1925 সালে। আপনার ইতিহাস তাহলে জানাই নেই। না, একটা কথা বলছি, আপনারা রাজ্যে শুধু বলছেন তো, আপনি রাজ্যের প্রধান বিরোধী আজকে চেয়ারে রয়েছেন, আপনাদের ভূমিকাটা কোথায় এই বাজেট? আজকের বাজেটে যদি রাজ্য বাজেট নিয়ে কথা হয়, রাজ্য বাজেটের কোনো মুখপাত্র হয়ে থাকা দরকার ছিল। নিছক মাধবী আমার ছাত্রী, ওকে নিয়ে আমি বেশি কিছু বলতে পারবো, কিন্তু এসে অনেক কিছু বলতে পারি না। এখানে রাজনীতির দল হিসেবে না বলছি, স্টুডিওর বাইরে না, ওরা বেকারি সংগঠন, ওরা বেকারি সংগঠন। ওরা যাবেন আপনি হাওড়া স্টেশনে একটা পেপার ধরাই দেবে, দেখুন দাদা শিক্ষা সংস্কারের বিপক্ষে, স্বাস্থ্য সংস্কার, ওরা সরকারের বিপক্ষে। স্বাস্থ্য সংস্কার বলুন, শিক্ষা সংস্কার বলুন, শিল্প সংস্কার বলুন, প্রত্যেকটার বিপক্ষে। প্রশ্ন করতে চাই, আপনারা তো রাজ্যের রয়েছেন, সেই ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি বলুন? প্রশ্নটা একবার করুন। আপনারা রাজ্যের প্রধান বিরোধী চেয়ারে রয়েছেন, ওরা তো নেই, হ্যাঁ, তাহলে আপনাদের ভূমিকাটা কি? আমরা নিরন্তর আন্দোলন করছি, আসুক পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ সরকার আসুক, প্রমাণ হয়ে যাবে। আজকে যে সমস্ত রাজ্যে বিজেপি আছে, কই সে সমস্ত রাজ্যে যান, এখানে যদি পিচ হয়ে গেছে, বিটুমিন হয়ে গেছে, এখানে 4-6 হয়ে গেছে, গোটা সব গোটা ভারতবর্ষকে জোড়ানো হচ্ছে। সাধারণ মানুষ জানে কি নেই, কোথায় আছে কেন্দ্রীয় সরকার, ডবল ইঞ্জিন আছে, আজকে মমতার বাজেট নিয়ে এখানে আয়ের উৎস বিতরণ করে দিয়ে এই বাজেটে কোনো নিয়ে কথা বলার কোনো জায়গায় নেই। আপনি একটা কথা বললেন উল্লেখযোগ্য, মাধবীদি ছাত্রী, তার মানে ছাত্র শিক্ষকের লড়াই, সেটা রাজনৈতিক পরিসরের মধ্যে ওনারা ব্যক্তিগত কি সম্পর্ক রয়েছে সেটাতে আমরা আসবো না। তবে এই যে আলোচনা চলছে সেখানে কোথাও যেন একটা শাসক দল তৃণমূল কংগ্রেসকে প্রয়োজন। ইতিমধ্যে আমাদের স্টুডিওর তে চলে এসেছেন শাসক দলের নেতৃত্ব। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, তারপরে আবারও ফিরে আসছি তৃণমূলের নেতৃত্বকে সঙ্গে থাকুন।
রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাত কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফিরে এলাম বিরতির পর। আগেই বলেছিলাম যে কোথাও যেন একটা ঘর ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল, কারণ কি আজকে রাজ্যের বাজেট এই মুহূর্তে এই আলোচনায় কিন্তু শাসক দলের নেতা বা নেত্রীদের তাদের কিন্তু থাকার প্রয়োজনটা আমরা বোধ করছিলাম। ইতিমধ্যেই আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন গৌরাঙ্গ চৌহান, তৃণমূল নেতা। সঙ্গে যারা ছিলেন কেশববাবু এবং প্রদ্যুৎবাবুর সঙ্গে মাধবীলতাদি প্রত্যেকেই ছিলেন। তো আজকে রাজ্য বাজেট নিয়ে মূলত আলোচনা হচ্ছে। ওনাদের বক্তব্য আমরা শুনেছি। গৌরাঙ্গদা, প্রথমে আপনার কাছে আসবো এই বিষয়ে জানার জন্য যে এই রাজ্যের যে বাজেট, আজকে এই বাজেট কি জনমুখী হলো? হ্যাঁ, জনমুখী নিঃসন্দেহে। এবং রাজ্যের বাজেট সর্বশ্রেণীর মানুষকে সাথে নিয়ে চলবার, বাংলার প্রত্যেকটি মানুষের উন্নয়নের দিক চিন্তা করে কল্পতরু একটি বাজেট হয়েছে এবং সমস্ত জায়গায় প্রত্যেকটি মানুষ আজকে খুশি। যে কেন্দ্রের বাজেট 3 দিন আগে দেখেছিল মানুষ, সেখানে শিক্ষা খাতে বরাদ্দ ছিল না, কেন্দ্রীয় বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছিল। যুব সম্প্রদায়ের জন্য কোনো প্রজেক্ট ছিল না, শিল্পের জন্য কোনো প্রজেক্ট ছিল না। এখান থেকে যদি বাংলার সীমিত ক্ষমতা, আর্থিক বঞ্চনা এবং বাংলায় হাজার হাজার কোটি টাকা জিএসটি বাবদ কেটে নেওয়ার পরেও যেভাবে করে বাংলাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা, এবং কিছু কিছু প্রকল্পগুলোকে তো বন্ধই করে দেওয়া হয়েছে। 100 দিনের মধ্যে বাংলা 5 বার প্রথম হয়েছিল,
হয়েছিল আবাস যোজনায় 5বার প্রথম হয়েছে গ্রামীণ সড়ক যোজনায় প্রথম, সেই প্রজেক্টের টাকাগুলোকে বন্ধ করে দেওয়ার পরেও আজকে দেখা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা করে কিন্তু বাড়িয়ে দেওয়া হলো। যে কথাটি আমাদের নোবেল অর্থনীতিবিদ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এর আগের দিনও বলেছিলাম, বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে হঠাৎ করে লকডাউন এবং হঠাৎ করে যেভাবে করে মানুষের অর্থনৈতিক অবস্থা এবং ডিমনিটাইজেশন মধ্যে দিয়ে ভারতবর্ষ যেভাবে বিগত 10 বছর ধরে চলেছে, সেখানে মানুষের অর্থনৈতিক অবস্থা, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের হাতে, ক্ষুদ্র সঞ্চয় ব্যবসায়ীদের হাতে যেভাবে করে ন্যাসাকার হয়ে গেছিল, সেখানে বাংলার ক্ষেত্রে 1,75,00,000 মানুষকে কিন্তু বেকার মুক্ত করা গেছে। এটা একটা প্লাস পয়েন্ট। এই বাজেটে আমাদের এই বাজেটে সব থেকে বেশি প্লাস পয়েন্ট হয়েছে যে যুবসাথী বলে একটি প্রকল্প দেওয়া হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস করলেই, মাধ্যমিক পাসের পরের থেকেই 18 থেকে 40 বছর পর্যন্ত যুবকদের তাদের প্রত্যেককে, এটা কোনো ইন্ডিভিজুয়াল নয়, এখন লাখপতি দিদি হোক বা যাই প্রকল্প হোক কেন্দ্র সরকারের, দেখবেন ইন্ডিভিজুয়াল রয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজেক্ট সর্বজনের ক্ষেত্রে, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে বাংলার প্রত্যেকটি মহিলা পাচ্ছে, আচ্ছা, এবং যুবসাথী প্রত্যেক যুবকরা পাবে। এই যে যুবসাথী একটা নতুন প্রজেক্টকে এনে দেওয়া এবং মানুষের কাছে রিপ্রেজেন্ট করা, এবং এটা কিন্তু ফলস নয়। দেখবেন যে 2021 সালে নির্বাচনের আগে যখন বলা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার, বিরোধীরা তখন বলেছিল লক্ষ্মীর ভাণ্ডার কেউ দিতে পারবে না, কারণ বাংলার মানুষের কাছে বা এই সরকারের কাছে সেই টাকা নাই, বা অর্থনৈতিক দিক দিয়ে দেউলিয়া হয়ে গেছে বা ঋণে জর্জরিত রয়েছে। কিন্তু 5 বছর ধরে বাংলার প্রতিটি মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু পেয়েছে, এবং যুবসাথী প্রকল্পটাও পাবে নিঃসন্দেহে, এবং ICDS কর্মীদের থেকে শুরু করে প্রত্যেকে। এবং সব থেকে আগে বলবো যে 7 পে কমিশন, সরকারি কর্মচারীদের একটা বঞ্চনা বারবার বলে আসছিলেন, সরকারি কর্মচারীদের 7 পে কমিশন ডিক্লেয়ার হয়েছে, 1,000 টাকা করে বাড়ানোর কথা বলা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, প্যারা টিচার, SSK বিভিন্ন ক্ষেত্রগুলোতে। যদিও এটা সাফিসিয়েন্ট যদি নাও বলা হয়, কিন্তু তবুও বলতে হবে কিছুটা তো চেষ্টা করা। কিন্তু কেন্দ্রীয় যে বাজেট কদিন আগে হলো, কেন্দ্রীয় বাজেটে কোন অর্থনীতির কথা বলা হয়েছিল এবং যে 5 ট্রিলিয়ন অর্থনীতির কথা বলা হচ্ছে, সেইখান থেকে দাঁড়িয়ে কোন জায়গাটায় আমরা যেতে পারছি? না আছে যুবকদের জন্য প্রকল্প, না আছে শিক্ষার ক্ষেত্রে বরাদ্দ। তো আজকে সর্বশিক্ষা মিশনের টাকা, একমাত্র এই বিজেপি সরকারের সময় সর্বশিক্ষা মিশনের টাকা বাংলার ক্ষেত্রে বন্ধ করে দেওয়া। গৌরাঙ্গবাবু, আপনারা বলেই থাকেন যে জন্ম থেকে মৃত্যু তৃণমূল কংগ্রেসের নানা রকম প্রকল্প রয়েছে, তাই তো? এবারে যুক্ত হলো এই যুবসাথী। চাকরি কোথায়? চাকরির কথা বলি। এবার চাকরির কথা বলতে গেলে পরে যদি চাকরি, দেখুন বাংলায় একমাত্র রাজ্য যেখানে কিন্তু 1,70,00,000 মানুষকে কিন্তু বেকারত্ব থেকে বের করানো গেছে। 1,500 টাকা দিয়ে, তাহলে বেকার যুবকদের 1,500 টাকা দিয়ে বেকার মুক্ত করছে। হায় কপাল, এই বাংলার দশা, এই হচ্ছে বাংলার দশা। বাংলার যুবকরা 1,500 টাকা খাচ্ছে, বাংলার টাকা দিয়ে সন্তুষ্ট থাকুন। হায় কপাল, তাহলে যুবসাথী প্রকল্প। এইবার আমি আপনাকে বলি, আমরা বারবার বলছি সংস্কারমুখী এবং উন্নয়নমুখী দৃষ্টিকোণ, সংস্কারের দ্বারা, পরিকাঠামো উন্নয়নের দ্বারা তার বিকাশের লাভ হওয়ার সবাই পাবে। দেখুন, শুনুন, শিল্প উৎপাদন উন্নয়ন, দুর্গাপুরকে প্রধান কেন্দ্র হিসেবে পূর্বোদয়, সেটা আমরা দেখেছি। কেশবদা, আপনাকে একটা যোগাযোগে একটা প্রশ্ন, যদি চাকরি ক্ষুদ্র বাজারের জন্য 10,000 কোটি টাকা দেওয়া হয়েছে, চাকরি দেওয়া হচ্ছে, তাহলে যুবসাথী প্রকল্পের প্রয়োজনটা কেন পড়লো? মাধ্যমিক পাশের পরেই উনি যেটা বললেন, মাধ্যমিক পাশের পরেই যুবসাথী প্রকল্পে ভাতা পাওয়া যাবে, কি মনে করেন? এবার একটা কি বলি, আমি যেটা আশা করছিলাম, দেখুন ছোট ছোট কাজগুলো, আমি তো প্রথমে রায়গঞ্জের কথা বলবো। রায়গঞ্জ টু বাসনে কোনো একটা বার্তা হয়তো দেবেন উনি, যে কেন্দ্রীয় সরকার তো ওটা ট্র্যাকিং করছে, ম্যাপিং করছে, এই তার আগে এরা কিছু একটা হয়তো ভালো বার্তা দিয়ে দেবে, এটা ভাবছিলাম। একদম ভস্যে ঘি ঢালা, রায়গঞ্জের জন্য কিচ্ছু নেই। যদি বলেন আপনি শিক্ষা, স্বাস্থ্যের ব্যাপারে যদি বলেন, যে এই যে ট্রেনটা শুরু হয়েছে, টিকিট পাচ্ছে না, মানে কি বেহাল দশা স্বাস্থ্যের, এখানে টিকিট পাচ্ছে না। আজকে আনন্দবাজার পত্রিকা বলতে টিকিট পাচ্ছে না, এতটাই বেহাল দশা গেল। শিক্ষা ক্ষেত্রে একটা মহিলা কলেজ আশা করছিলাম, এত বড় জেলা শহর,
একটা মহিলা পুলিশ নেই, ভাবলো না উনি মহিলাকে উন্নতি করছে? হ্যাঁ করছে, ওই 500 টাকা বাড়িয়ে দিয়ে। উৎসর কোন টাকার উৎসের চিন্তা করেন না, ইনকামের চিন্তা করেন না, ওটা লোন করবেন আর কেন্দ্রকে বঞ্চিত রাখবেন। আর ঝগড়া করার এটা দিদির কাছ থেকে নিয়ে আছে, ঝগড়া করবে না, ঝগড়া করার স্বভাব আছে। বলতে দিন, বলতে দিন। আমি তো আপনাকে সময় বলিনি, আমি তো আপনার সঙ্গে বলিনি, বলতে দিন। মেডিকেল কলেজ কেন্দ্রীয় প্রকল্প মেডিকেল লক্ষ্মীর ভান্ডার জেলাতে মহিলাদের আমি আগে শুনে রাখুন, মাস্টারমশাই যেমন বললেন বাংলার প্রতিটি মেয়ে লক্ষ্মীর ভান্ডার পায়, একদম ঠিক কথা না। লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ তো বাড়ানো হলো, অনেকেই তো বলছিলেন যে কবে বাড়বে। না, এইটা হচ্ছে যে অনেকেই বলছিলেন ওনাদের কথাগুলো, যারা ওনাদের দলের সাথে, যারা সাধারণ মানুষ কিছু পাচ্ছে না, খাবার নেই বাড়িতে, ওষুধ নেই, ভাবছে 500 টাকা বাড়াচ্ছে, তাহলে ঠিক আছে নেই, তারাই বলেছেন। কিন্তু সাধারণ মানুষ, বাংলার একজন দুজন বলেছেন, কিন্তু বাংলার মায়েরা, বাংলার মেয়েরা চাকরি চায়, বাংলার মেয়েরা মর্যাদা নিয়ে বাঁচতে চায়। যেমন আমাদের আশা কর্মীরা যে হারে 24 ঘন্টা পরিশ্রম করছে, সেখানে আমরা মিনিমাম 15,000 টাকা চেয়েছিলাম সরকারের কাছে, রাজ্য সরকারের কাছে, সেখানে 1000 টাকা একটা দিয়ে কোন রকম একটা ফুল ছিটিয়ে এটা করছেন, তাহলে এটা তো অবশ্যই আপনাকে একটা জানিয়ে রাখি, প্রদ্যুৎ বাবু ওনারা দুজন তো রয়েছেন রাজনৈতিক দলের সঙ্গে, আপনিও রাজনৈতিক দলে, কিন্তু ওনারা কিন্তু নিরপেক্ষ। ব্যবসায়ী সংগঠনের তরফে প্রদ্যুৎ বাবু বলেছিলেন যে ব্যবসায়ীদের উন্নয়নের কোনো বিষয় কিন্তু এই বাজেটে আমরা লক্ষ্য করলাম না, সবটাই ভোটমুখী বাজেট বলেই মনে হয়েছে। এটা কিন্তু সাধারণ মানুষের কথা, নিরপেক্ষ মানুষের কথা, সবটা মিলিয়ে আপনি কি বলবেন? আমি হচ্ছে দিদির কথাতে বলি, দিদি আশাকর্মীদের আন্দোলন করেছেন, আশাকর্মীদের আন্দোলনকে আমরা সহজে মানে সম্মান জানাই। না, আপনারা সম্মান জানাননি, আপনারা জানিয়েছেন আপনারা যে সমর্থন করেন, তাহলে আপনারা আমাদের মেয়েরা কোনো অস্ত্র নিয়ে যায়নি, সাধারণ মেয়ে এলাকায় কাজ করে, পরিষেবা দেয়, সেখানে মেয়েদেরকে নিয়ে গিয়ে কলকাতার বিভিন্ন থানা থেকে আরম্ভ করে এবং আমার বাড়িতে রাত্রি সারা রাত্রি পর্যন্ত পুলিশ ছিল, সেখানে দেখেছেন যে 50-60 জন পুলিশ। দিদিদের প্রত্যেকটি আন্দোলনকে সমর্থন করা উচিত। আমার মনে হয় প্রত্যেকটি আন্দোলনে একটা অভিমুখ থাকে এবং প্রত্যেকটা নিজস্ব দাবি দেওয়ার মধ্যে থাকে। আমি দিদির কথা দিয়ে বলি, এটা আশাকর্মীদের প্রজেক্টটা টোটালি সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট। 800 টাকা দিয়ে ইনক্লুডেড হয়েছিলেন, সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্ট বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার পরে এই সরকার, মানবিক সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী 5,500 টাকা বেতন দিয়ে চালান, ইনসেন্টিভের টাকা আলাদা দেন, মাতৃত্বকালীন ছুটি দিয়েছেন, 5 লক্ষ টাকা রিটায়ারমেন্ট বেনিফিট দিয়েছেন। অন্য একটা রাজ্য দিদিকে দেখাতে বলবো বিজেপি শাসিত, যেখানে আশাকর্মীরা এই বেনিফিট গুলো পায়। এবার আশাকর্মীর প্রজেক্টটাই নাই, যে প্রজেক্টটাকে নাই সেই প্রজেক্টটাকে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের স্বাস্থ্য, গ্রামীণ এলাকার স্বাস্থ্য পরিষেবা এবং মাদেরকে বাঁচিয়ে রাখার জন্য, শিশুদেরকে ভালো পোষণ দেওয়ার জন্য এই প্রজেক্টটাকে এখনো বাঁচিয়ে রাখছে। এটা গর্বের এবং অহংকার। আমি বলবো একটু, বলছি
রাজ্যের মুখ্যমন্ত্রী বলবো। আমি আমাকে বলতে বলেছে, হ্যাঁ, আমি বলছি। দিদি বলুন। আমি মাস্টারমশাইকে বলবো যে এই বিষয়টা আরেকটু খোঁজ খবর নিতে, কারণ আমাদের ভারতবর্ষে 10 লক্ষের উপরে আশাকর্মী কাজ করছে ওনার স্টাডি নেই। টোটাল রাজ্যে, মানে ভারতবর্ষে এই 10 লক্ষ অন্যান্য জায়গায় বেশি পায়, কেরল কর্ণাটকে রাজ্যের বেশি না। আপনার হয়তো জানেন বন্ধ হয়নি, না, বন্ধ হয়নি, নেটে সার্চ করুন, পেটের প্রজেক্ট যেটা লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়ানো হলো, আশাকর্মীদের বেতন বাড়ানো হলো, এই যে সমস্ত কিছু, কোথাও ভাতা বাড়ানো হচ্ছে, বেতন বাড়ানো হচ্ছে, সবটাই ভোটমুখী, এটাই কিন্তু অভিযোগ উঠছে। দেখুন, ভোটমুখী চিন্তা করলে পরে তো 2021 সাল থেকে 26 সাল 5 বছরের মধ্যে তো আরো অনেক 26-এর অঙ্কটা, চিত্রটা, ভোটমুখী। দেখুন, ভোটমুখী বললে পরে হবে না, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 98টা প্রকল্প মানুষের জন্য সত্যি করে। এই 98টা ঘাড়ের ওপর তো দীর্ঘশ্বাস, একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ, আমি বলছি একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যদি ঘাড়ের উপর নিঃশ্বাস যদি ফেলে, ওনাদের কাছে হিন্দু এবং মুসলিম এবং এসআইআর এর নাম করে মানুষের নাম কাটা ছাড়া এবং ফলস ভোটারকে বাইরের ভোটারদের নাম ঢুকাচ্ছেন কেন, সেটাকে এসআইআর এর নাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সামনে উঠুন, আগে আপনারা সামনে উঠুন। আপনারা দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে বই লিখলে পরে সমালোচনা করে, ওনার কি জ্ঞান আছে নাকি, ছবি আঁকলে সমালোচনা করে, কালকে তো ওপেন দেখিয়ে দিলেন। আর আপনাদের মধ্যে একজন শিক্ষিত মুখ্যমন্ত্রী তৈরি করার, যে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে বিচার ব্যবস্থার সামনে আঙুল তুলে কথা বলতে পারে এবং রাজনৈতিক চর্চা থাকবেই, তবে আরো একবার অনুরোধ করব বলদুদাকে, ব্যবসায়ী সংগঠনের তরফে আপনি যে 2-1টি পয়েন্ট বললেন আরো একবার বলুন নিরপেক্ষভাবে। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনার শিল্পপতিদের সম্পর্কে, ব্যবসায়ীদের সম্পর্কে উনার একটি গভীর ধারণা আছে, সেটি হচ্ছে, এবং উনার এটা ভীষণও বলতে পারেন। সেখানে একটা ট্যাগলাইন উনি ব্যবহার করেন, সেটা হচ্ছে বেঙ্গল মিনস বিজনেস। বেঙ্গল মিনস বিজনেস, এটা উনি নিজের মনে, ওনার সর্বদাই এটা ওনার মনের মধ্যে আছে, এবং এই বিজনেস কমিউনিটিকে, বিজনেসকে ডেভেলপ করবার জন্য বিভিন্ন সময়ে উনি বড় বড় ধরনের বড় সামিট করে থাকেন। সেখানে উনার শিল্প তৈরি হোক, শিল্পপতিরা শিল্প তৈরি করতে উৎসাহ পাক, সেই আবেদনগুলি উনি রাখেন। কিন্তু আজকের যে বাজেটটা হলো, সেখানে কিন্তু সেই ছাপ আমরা দেখতে পাইনি। অর্থাৎ বেঙ্গল মিনস বিজনেস, সেইটার প্রতিফলন এই বাজেটে হয়নি। আমার প্রাথমিক বক্তব্যে এটাই আমার মূল কথা ছিল। কিন্তু আমরা ব্যবসায়ী সমাজ, বণিক সমাজ, শিল্পপতি সমাজ, আমরা আশাবাদী। উনি আশাকর্মী আর ব্যবসায়ী চিরকালই আশাবাদী। আমরা বর্তমান পরিস্থিতিকে শেষ পরিস্থিতি বলে মনে করি না। আমাদের আশা আছে, অবশ্যই মুখ্যমন্ত্রী বাকি যারা কমিউনিটির আছেন, মহিলা, বেকার, তাদের জন্য যেমন সুযোগ সুবিধা দিয়েছেন, তেমনটাই ব্যবসায়ীদের জন্য আমাদের জন্য গৌরাঙ্গদা, আপনার কাছে আসি। উনি যেটা আগেও বলেছিলেন, এখনো সেটাই কিন্তু উনি বললেন যে ব্যবসায়ীদের কথা কিন্তু তুলে ধরা হলো না, কোনো শিল্প বা কলকারখানা এই সংক্রান্ত কোনো কিছু কিন্তু বাজেটে নেই। তো শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার, সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মীদের বেতন বৃদ্ধি, পার্শ্ব শিক্ষকদের বেতন, এই সমস্ত কিছুই রয়েছে। সবটাই টার্গেট কিন্তু 2026। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একটা কথা বলবো, শিল্প নিয়ে বারবার আন্দোলন হচ্ছে, শিল্প নিয়ে বারবার কিন্তু কথা উঠছে, বিরোধীরাও কিন্তু সুর তুলছে। এই জায়গাটায় আপনারা কিভাবে সামাল দেবেন এই ব্যবসায়ীদের? শিল্পের ক্ষেত্রে ব্যবসা পশ্চিমবঙ্গে যে ধরনের যতখানি ব্যবসা হয়,
অন্য রাজ্যে ততখানি ব্যবসা হয় কিনা এবং সুষ্ঠু পরিবেশ রয়েছে কিনা সেটা নিয়ে কোশ্চেন ওঠে, অনেকখানি কোশ্চেন ওঠে। তার কারণ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে শিল্পপতিদের সাথে বেঙ্গল সামিট, বিজনেস সামিট একটা আলাদা করে হয় না, ওনারা তো প্রতি বছরই হয়, সবাই যান, ওনাদের প্রতিনিধিও যান এবং সেখান থেকে বিভিন্ন ধরনের শিল্পের যে উদ্যোগপতিদেরকেও ডাকা হয়, বাইরে থেকেও ডাকা হয়, আম্বানি আদানির মতো সবাইকেই ডাকা হচ্ছে তারা তাদের মতো করে এসে করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ফ্রিতে ল্যান্ড দিচ্ছেন, যেখানে অনেক ক্ষেত্রে এত্রে আপনি দেখুন আজকে পর্যটন শিল্প যেটা দীঘাতে ছিল বা শিলিগুড়ির ক্ষেত্রে যেটা ছিল, আমরা যদি একটু উত্তর দক্ষিণকে চিন্তা করি, পর্যটন শিল্প কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে বিগতকালের সময় থেকে। পর্যটন শিল্পে কিন্তু আমরা অনেকখানি এগিয়ে রয়েছি এবং লাস্ট ডেস্টিনেশনে বলছে কলকাতাতে পর্যটনের সব থেকে বেশি মানুষের আগ্রহ, সেটা কিন্তু সেন্ট্রাল রিপোর্টে বেরিয়েছে। তো পর্যটনও একটা শিল্প এবং শিল্পের জন্য যে সম্ভাবনা, দেউচা বাচামি থেকে শুরু করে কয়লা উত্তোলন কেন্দ্র বা স্টিল ইন্ডাস্ট্রির কথা বলা হচ্ছে, বিভিন্ন জায়গায় ছোট করে তৈরি করার চেষ্টা করছে। শিল্প তো ছিল না আমাদের পশ্চিমবঙ্গে, সেইভাবে করে তো শিল্প ছিল না এবং বিভিন্নভাবে কিন্তু শিল্পকে তৈরি করে দেওয়ার জন্য যে চেষ্টা প্রতি বছর মাননীয় মুখ্যমন্ত্রী এটা করছে, এটা তো বিগত দিনে দেখি নাই। এবং তার পাশাপাশি এটা কিন্তু আবার আমি একটু তো বলবোই ওনার কথা, যে রেলে যে ধরনের ছিল, রেলের আলাদা করে বাজেট হতো, সেই বাজেট কিন্তু তুলে দেওয়া হয়েছে, কারণ রেলের ক্ষেত্রে আরো টাকা যাতে কমিয়ে দেওয়া যায় এবং বেসরকারিকরণের পথ প্রশস্ত করে দেওয়া যায়। রেলও কিন্তু যে ধরনের পার্টস গুডস গুলো তৈরি হতো সেটা একটা বড় ইন্ডাস্ট্রি ছিল। তো এখানটাও তো উত্তরবঙ্গে তো ওনারা অনেকবার জিতেছেন এবং অনেক সিট নিয়েও বারবার লোকসভা জিতছেন। ওনারা একবার করে বিজেপি একবার করে এখানে একটা বড় শিল্প তৈরি করে দেখাক না কেন, বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে নিয়ে এসে। এখানে তো ব্রিটানিয়া কোম্পানির মালিকও রাজু বিস্তা থেকে শুরু করে অনেক আছে, এখানে তো একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে পারে। তো কেন্দ্র সরকারের উচিত যে এখানটায় শিল্পের দিকে জোর দেওয়া। যারা উত্তরবঙ্গব্যাপী এবং মানুষের কাছে ভোটটাকে কিন্তু পোলারাইজ করে নিয়ে যাচ্ছে, তাদেরও উচিত ছিল যে কোনো ধরনের প্রজেক্টগুলোকে এনে দেওয়া। শুধুমাত্র তো একদিকে ঢাক বাজালে হবে না, সবাইকে এগিয়ে আসতে লাগবে। বলছি আমরা এই বাজেটে যেটা আশা করছিলাম, অন্তত যেমন কেন্দ্র সরকার শিক্ষার দিকে চিন্তা করে প্রতিটা জেলাতে একটা বালিকা হোস্টেলের কথা বলুন, একটু বলছি ওই জায়গায় যাচ্ছে, বাজেটের নিয়ে কথা হচ্ছে। তেমনি আমরা শিল্পে যদি বলতে যান, শিল্প এখানে পশ্চিমবঙ্গে শিল্প মুখে কালি লাগবে, নেনাকে ভাগিয়ে দিয়ে লজ্জা লাগে না? এখানে যদি শিল্প বসানো হয়, নেনা টিকতে দিবে? তারা যে কাটমানি, তারা তো সম্মেলন করছে, মেলা আমি বলছি বলা আর করা এক জিনিস। শুনুন দাদা, কোন শিল্প পশ্চিমবঙ্গে এসে সিপিএমরা শিলচরে তালা মারাতে, আর এই যে তালা মারবে না, ল্যান্ড ব্যাংকের কথা বলছিল মমতা, ল্যান্ড ব্যাংক করেছে এগুলো শিল্পের জন্য জমি, এটা শিল্পের জন্য করেছে। এই নিয়ে যে কোনো শিল্প আসলে এই জমি দেবো আমি 1 মিনিটে। নেনো কেটে গুজরাট আসতে কতদিন আগের কথা, কত অ্যাডভান্স তার অন্য রাজ্য। আজকে এখানে কোনো ল্যান্ড ব্যাংক করেছে, কোনো শিল্পের পরিকাঠামো তৈরি করেছে? কোনো মানুষই কোনো শিল্পপতি এখানে ঢুকবে না, আসবে মিষ্টি প্যাকেট খাবে আর বাণিজ্যের কথা বলবে, চলে যাবে। কেন? এখানকার ওই যে বামফ্রন্টের তালা থেকে মুক্ত হয়েছে, তেমনি কাটমানির প্রভাবটা বেড়ে গেছে। এই কাটমানির প্রভাব, আপনার ওই ঘুষমানির প্রভাব, প্রশাসনিক অত্যাচার, সমস্ত কিছু থেকে বিব্রত মানুষ বাংলায় করে দিয়ে শিল্প চট করে আসবে না। হ্যাঁ, শিল্পের ক্ষেত্রে কেন্দ্র সরকার করেছে, চা শিল্পের কথা ভেবেছে, ক্ষুদ্র শিল্পের কথা ভেবেছে, তার বাজেট করেছে, কর্মসংস্থানের প্রয়াস করেছে, কর্মসংস্থান করেছে, চাকরি দেওয়ার সুযোগ। আমাকে বলতে দিন, চাকরি দেওয়া মানে কর্মসংস্থান নয়, কর্মসংস্থান মানে কাজ তৈরি করা, কাজের পরিবেশ রচনা করা। আজকে অনুসারী শিল্প করেছে, ইঞ্জিনিয়ারিং শিল্প, পণ্য শিল্প, অনুসারী শিল্প করেছে। আজকে 4,000 বাস, বাস দিবে, কতজন কর্মচারী কাজ করবে ওখানে? এই কর্মের সংস্থানের রাস্তা কোথায় তৈরি করলেন মমতা? আমরা কি সুযোগ কোথায়? শুনুন, সরকারি একটা দেশ, একটা রাজ্য, সরকারি একটা দেশ, একটা রাজ্যের উচিত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ, জনগণের
আপনি থেকেই তার না, কর্মী তৈরি করবেন। বামফ্রন্টের শাসনকালে হ্যাঁ। তখন তো এসএসসি মাধ্যমে চাকরি হয়েছে, প্রচুর যুব সমাজে হ্যাঁ। চাকরি হয়েছে। আজকে তো চাকরি- আজকের দিনে কিন্তু সেটা নেই। আজকে চাকরি হচ্ছে, অনেক আজকে চাকরি হচ্ছে। বলা যায়। দাদা বলছি আজকে শুধুমাত্র রাজ্যের আমি শাসন বলছি- কার্যকর করা হয়। আমি বলছি চাকরি হচ্ছে। ভোটে দিতে হবে, ভোটে দিতে হবে। এবার শুনুন, আমি একটু বলছি না, যে আমি বলছি চাকরি, আজ কারণ বলছি আমাদের দেশে রেলে সবচেয়ে বেশি চাকরি হওয়ার একদমই তাই। সম্ভাবনা, এটাও আমার সেখানে প্রশ্ন। বেসরকারিকরণ করে দেওয়ার ফলে সেখানে যারা চাকরি করছে তাদের চাকরি নিয়েও সংশয়, তারাও লড়াই করছে, আন্দোলন করছে। তাহলে এরা বেসরকারিকরণ করে দেওয়া ওনারা যে বলছে কর্মসংস্থান, ওনারাও তো একই পথে হাঁটছে। বলতে দিন, বলতে দিন। ওনারাও তো একই। বলুন। ব্যাংকগুলোকে কি করলেন? বামফ্রন্টের নীতি সব সরকারিকরণ হবে, ব্যাংক সব সরকারিকরণ হয়ে কিরকম অবশ্যই। কিরকম অর্থনীতি হচ্ছে- থুবড়ে গেছে চীনে, বাকি যে রাশিয়ার অর্থনীতি থুবড়ে গেছে, সমস্ত সরকারিকরণ হলে যে কর্ম বিমুখ হয়ে যায়, আইসি হয়ে যায়, এটা প্রমাণিত হবে। ওনারা হচ্ছে আগামী কর্মপ্রবণতা সরকারি এবং বেসরকারি দুটোই চালিয়ে রাখতে হবে। আমরা চাই কর্ম সংস্থান ডেভেলপ করতে, আমি চাকরি আমি দেবো না। হাজারো হাজারো লাখো লাখো হাজারো হাজারো লাখো লাখো কর্মসংস্থান করছে BJP। বেকারত্ব 50 কোটি ইন্ডিয়াতে, বেকার বলতে কি? 50 কোটি বেকারত্ব হয়েছে, সেই কথাটা বলুন। শুনুন, 50 কোটি কথা বলছে, 50 কোটি, যে 130 কোটি মানুষের মধ্যে 50 কোটি বেকার তৈরি করছে নরেন্দ্র মোদী। চিৎকার করলে হয় না, চিৎকার করলে হয় না। উত্তর দিবে না, আমি তো চিৎকার করতে বলবো, 50 কোটি বেকার তৈরি হলো কেন? সেই কথা উত্তর দিতে পারবে। চিৎকার করলে হয় না। সবটাই তো মনে বেকার কারা হয়েছে? যে বাংলা থেকে সব সব রপ্তানি করছি, আমি শ্রমিক রপ্তানি করছি। আমরা বাংলা থেকে শ্রমিক রপ্তানি করছি, সবাই বেকার। পয়সা দিচ্ছেন, ওই জন্যই রপ্তানি করছেন। সব শ্রমিক রপ্তানি, শ্রমিক রপ্তানি, অন্য জায়গায় অন্য জায়গায় কর্মসংস্থান আছে বলে অন্য রাজ্যে আইনের কোন রকম সংশোধন করে সেই জায়গাটা কি কোনো কিছু করা যায়? সময় নিয়ে সংশোধন করেছে না, সময় তো ব্যবস্থা করেছে, সময় কি শ্রমিকের উপরেই খারাপ না, না, সময় নিয়ে সংশোধন করেছে, সময় বাতিল করেছে। PF বলুন, গ্র্যাজুয়েটি বলুন, তার নিশ্চিতকরণ করেছে, এই সংস্কার করেছে, সমস্ত কিছু এক জায়গায় নিয়ে এসেছে। তাহলে সময় নিয়ে তাকে পড়তে হবে, জানতে হবে। কিছু তুলে দিচ্ছে, কারণ হচ্ছে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের যে ন্যায্য পাওনাগুলো আন্দোলন করার অধিকার পর্যন্ত কেড়ে নিচ্ছে বিজেপি সরকার। আচ্ছা, আপনারা তো আন্দোলন রাজ্যের করার অধিকার শাসকের পর্যন্ত পদে পেয়ে রয়েছেন, শাসকের দায়িত্বে রয়েছেন, ওনারা বলছেন যে সমস্ত কিছু করে দেওয়া হচ্ছে, ওনারা বলছেন সমস্তটাই আরে সব করে লুট দেওয়া করছে, হচ্ছে। আপনারা কি করছেন? সব লুট করছে। আমাদের বিষয়বস্তু ওনাদের সাথে ম্যাচ করবে না। ওনারা যেটা প্রকল্পগুলোকে সেগুলোকে বলবে যে না, আপনার সঙ্গে শুধু কিন্তু প্রতিপক্ষ উনি নয়, হ্যাঁ, ওনারা কেন্দ্র সরকার বলবে যে প্রজেক্টগুলোকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে। আজকে বলুন, আজকে বাংলা এমন একটা অর্থনীতির উপরে দাঁড়িয়ে রয়েছে যেখানে জিডিপি গোটা দেশের থেকে বেশি, এটা সকলে মানবে। এবং বাংলাতে আজকে কিন্তু কেউ হচ্ছে না খেয়ে থাকে না। না, আজকে এটা বাংলা- কোনো রাজ্যে থাকে না। আপনার আজকে আমার আশা করি না খেয়ে থাকে। করে ভাই, আমার আশা করি না খেয়ে লেবার থাকে। 500 টাকা নিচে পায় না, লেবার 500 টাকা নিচে পায় না যখন বুঝতে হবে, এবং সে যখন একবার খাবারের জন্য তাকে হাইটেস্ট করতে হয় না, তার পেটে যখন ভাত থাকে, এটা ওনাদের আন্দোলন ছিল। ওনারা বলেছিলেন বিরোধী সরকার আছে, আন্দোলন আমাদের মানুষের জন্য করেছে, মাতৃশক্তি বলছেন যে কেউ না খেয়ে থাকে না, তাহলে কয়জন থাকে বলো? ওনারা বলছেন রাজ্যে যদি ক্ষমতায় বিজেপি আসে তাহলে সবার সমস্যার সমাধান হয়ে যাবে। কোনোদিনও পারবে না, আরো সর্বনাশ হবে। মানে আরো তৃণমূল ঠিক আছে, বামফ্রন্ট বলছে তৃণমূল ঠিক আছে, বামফ্রন্ট বলছে তৃণমূল ঠিক আছে, বামফ্রন্ট বলছে তৃণমূল ঠিক আছে, SSY বলছে তৃণমূল ঠিক আছে, SSY বলছে তৃণমূল ঠিক আছে। মিনিংটা কি? আরো খারাপ হবে, মিনিংটা কি? তার মানে তৃণমূল ঠিক আছে, তাহলে তৃণমূলকে বাঁচিয়ে রাখছে, যা আছে তাই ভালো। তৃণমূল কি বাঁচিয়ে রাখছে না, বাংলা ভাষা ওনারা যেভাবে শোষণ করছে, যার অন্য রাজ্যে দেখুন, যদি বেঙ্গলে হয় এবং যেটা বিভেদ, উঁচু জাত নিচু জাত, হিন্দু মুসলিমের যে বিভেদটা একমাত্র আমাদের সমাজে মমতা করেছে হিন্দু মুসলিম বিভেদ, নিয়ে এসছে। বিজেপি করেনি, এটা নিয়ে এসেছে। সবকা সাথ সবকা বিকাশ, হিন্দু মুসলিম খ্রিস্টান শব্দ বিজেপি ব্যবহার করে না, এবং তাই বলে হিন্দু মুসলিম শব্দ বিজেপি ব্যবহার করে না, সেটা নয়, কিন্তু তৃণমূল ভালো সেটা নয়। সবকা সাথ সবকা বিকাশ।
ভালো এটা তো আপনার কথা না, এটা নয়, তৃণমূল ভালো এটা নয়, যে বিজেপি যেমন হিন্দু হিন্দু করে চলছে, তৃণমূল সেরকম মুসলিম। बीजेपी सबका साथ सबका विकास बोले 140 करोड़ हमारा भाई बना है, 140 करोड़ हमारा भाई बना है, 140 करोड़ हमारे भारतीय, और सबका साथ सबका विकास नॉट होने हिंदू मुस्लिम शब्द क्यों व्यवहार करना সরকারি টাকা দিয়ে বাংলাদেশ সেই পরিস্থিতি সিদ্ধার্থ প্রশ্ন প্রতিটি বাড়িতে বাড়িতে আগুন জ্বলবে, প্রতিটি বাড়িতে বাড়িতে হ্যাঁ জ্বালাবেন, হুমায়ুন কবির বানাবেন তো। বাংলাদেশের প্রসঙ্গ তুললেন, সেখানে যুব সম্প্রদায় কি করলো, যুব সমাজের কারণে কি ঘটলো আমরা সবাই জানি। সেই কারণে কি যুব সমাজকে আটকানোর জন্যই কি এই ভাতা চালু করা হলো? কি বলবেন মাধবীদি? চাকরি দিতে পারছে না কোনো সরকারি, এবার তাদের তো একটা ক্ষোভ হচ্ছে, আমার ঘরে দুটো বেকার ছেলে আছে, আপনার ঘরে আছে, যাতে সঠিক রাস্তায় মানে গিয়ে লড়াইটা না করতে পারে, সেই জন্য ঢালাও মদের লাইসেন্স দাও, আর হচ্ছে মানে ভাতা দাও, ভাতা দিয়ে অন্তত মদটা যেন কিনে খেতে পারে, সেই জন্যই ভাতা দিয়েছে। আমি দিদিকে এটাই দিদিকে পাকা ঘরের সংখ্যা বাড়বে, বেড়ে থাকবে পাকা ঘর, রাজনীতি দেখুন পাকা ঘর কত ওদের মধ্যে, ওই পাকা ঘরের সংখ্যাটা বাড়বে। এক মিনিট বলুন। উন্নতি হবে না। ঢালাও মদের লাইসেন্স দিচ্ছে দিদি, এবং সেখানে এই 1,500 টাকা করে দিবে, আমাদের ঘরের ছেলেদেরকে মাতাল বানাবে, আমাদের ছেলে আমাদের কি সবাই কি খারাপ পথে যায়? যাবে, তার কাছে যখন সংসার চালাতে পারছে না, সে কি এখনই নয়, যখন শুরু করলো মানে লোক এলো, আর লোক দিলে মানুষকে অলস করে দিল, তখন বন্ধ করলে বিপদ হবে। বিজেপি মনে করে অল্টারনেট ডেভেলপ করে স্বাভাবিক কেটে যাবে। হয়েছে আপনি জানতেন না, বাংলাকে বলা হতো শিক্ষা সমৃদ্ধ, শিল্প সমৃদ্ধ, সবকিছু বলা হতো। এখন বাংলাকে কাঙ্গাল বলছে, ও বাংলা কাঙ্গাল বললা, আমি বিহারকে খাটিয়া বলতো, এখন বাংলাকে কাঙ্গাল বলছে। বাংলা এই কি দুর্ভাগ্য বলে বাংলাকে যারা অপমান করে, বাংলাকে এই বাংলাকে মমতার বাধে, বাংলাকে মমতার বাধে। আমি কি বাঙালি নয়? শ্যামাপ্রসাদ বাঙালি, শ্যামাপ্রসাদ বাঙালি, আপনার বিজেপি বাঙালি নবী, আমি কি বাঙালি নয়? ওই বাংলাকে ওর বাধে, ওর 14 গোষ্ঠীর বাংলাকে অস্মিতা বুঝে। আজকে বাংলা ভাষাকে যদি আজকে বাংলা ভাষাকে মর্যাদা দেয়, আজকে বাংলাকে যদি মর্যাদা দেয়, আজকে বাংলাকে যদি ভাষার মর্যাদা, কি ভাষার মর্যাদা দিল বাংলাকে? কেন্দ্রীয় সরকার দিচ্ছে, দিদি কোনোদিন দাবি করেননি। না, আপনাদের আজকে বাংলাকে আপনাদের এই লড়াই থাকবে, কিন্তু তার মাঝে আপনাদের সবাইকে প্রশ্ন, দুজন শাসক দলের প্রতিনিধি রয়েছেন, একজন কেন্দ্রের একজন রাজ্যের, যে যুব সমাজের কথা কেন ভাবা হচ্ছে না? আমি একটা কথা বলছি, একটা কথা যুব বলছি, সমাজের কথা কেন ভাবা হচ্ছে না? শিল্পোদ্যোগের কথা কেন ভাবা হচ্ছে না? নতুন নতুন শিল্প আসুক, নতুন নতুন ইন্ডাস্ট্রি হোক, এবং সেখানটায় কিন্তু নতুন যুবকরা নতুন ভাবে তারা কিন্তু চাকরির সুযোগ, কর্মসংস্থানের সুযোগ পাবে। ঠিক। এমনকি রেল, ঠিক, রেলেও কর্মসংস্থানের সুযোগ, বড় সুযোগ ছিল, ঠিক, সেটাও কেন বন্ধ? ঠিক বলছি, সবটা সাধারণ মানুষের উত্তর আছে, উত্তর আছে। বাণিজ্য বসাতে লক্ষ্মী, বাংলার কথা, আমাদের কথা, ভারতের কথা। আচার্য প্রফুল্লচন্দ্র বাংলা জাতিকে ব্যবসা করা শিখিয়েছেন, এটা বাংলার ট্রেডিশন, ঐতিহ্য। আজকে এত মেডিকেল, এত রেল, এত শিল্প, এত অর্থনীতি, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, চর্ম শিল্প, চা শিল্প, সর্বক্ষেত্রে যে বাজেট ঢালাও করেছে,
এতে তো বিকল্প কর্মসংস্থান তৈরি হবে, উঠেই গেছে। কর্মসংস্থান তৈরি হবে। আমি বাদে অভিযোগ ওঠার আগে তৃণমূল এবং বিজেপি দুজনে মিলে নিয়ে চলে গেল, তাই তো অভিযোগ করেন আপনারা? কংগ্রেস এবং সিপিএম বামপন্থীরা প্রত্যেকে কিন্তু একই অভিযোগ করে। না। এইমস আসবে, এইমস হবে, এইমস হবে, বিজেপি আসলে এইমস হবে, উত্তরবঙ্গে এইমস হবে। না, বিজেপি আসলে কেন 2024-এ লোক জমি দেবে না তো, আরে ঠাকুরদের কারো জমি দেবে না, এই যদি টাকা করে তারা জমি দেয় না, এই জমি দেবে না। এসব বাবু আপনাকে একটু মনে করাই, বলেন 2024-এ করণদিঘিতে এই প্রচারে এসে কিন্তু আপনাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু ঘোষণা করে গিয়েছিলেন এখানে উত্তরবঙ্গেই এইমস হবে যদি আমরা পুনরায় ক্ষমতায় আসি। কি বলবেন? এইমস হবে, জমি দিক, জমি দেবে এটা না, তো রাজ্যের ভোটে বলেনি, এটা তো জমি দেবে না, জমি দেবে না, খাতাতে করে জমি দেবে না। ও বলুক আমি জমি দিচ্ছি, ও বলুক আমি এইমস এর জন্য জমি দিলাম, এইমস হচ্ছে কিনা বলুক, ও বলুক একবার মমতা বলুক আমি এইমস এর জন্য জমি দিচ্ছি উত্তরবঙ্গে। হ্যাঁ, এইমস এর জন্য আমাদের লোকপ্রিয় শোনেন, লোকপ্রিয় এমপি প্রযুক্তা, তাই তো? না না এই অভিযোগ তো- না, একদম অভিযোগ তো বরাবরই উঠে লোকপ্রিয় এমপি কার্তিক চন্দ্র পাল বলেছেন, এমপি কার্তিক চন্দ্র পাল বলেছেন সংসদের মধ্যে, এর মধ্যে এইমস এর কথা বলেছেন। বলতে দিন। এমসের ব্যাপারে যতদূর আমাদের জানা আছে, যখন এমসের ঘোষণা হলো তখন অর্থমন্ত্রী ছিলেন সম্ভবত প্রণব মুখোপাধ্যায়। এমসের জন্য 930 কোটি টাকা বরাদ্দ হয়েছিল এই রায়গঞ্জে এমসে হওয়ার জন্য। এটা কিন্তু আমরা সেই সময় পেপারে আমরা বিভিন্ন জায়গাতে আমরা সেটা দেখেছিলাম। রেলের অনেক প্রকল্প আছে যেগুলি ঠান্ডা বস্তায় চলে গেছিল, ঠান্ডা বাক্সে চলে গিয়েছিল, সেগুলিকে আবার টেনে সারভাইভ করানো হচ্ছে, পুনরুজ্জীবিত করা হচ্ছে। আমাদেরও সেটা প্রশ্ন, যদি 930 কোটি টাকা যদি কখনো যদি বাজেটে স্যাংশন হয়ে থাকে, কেন্দ্র সরকার চাইলে সেটাকে আবার আমাদের সামনে এটাকে উঠিয়ে নিয়ে এসে সেই টাকাটাকে ব্যবহার করে জমি হোক যা হোক যেভাবেই হোক এখানে এমসের জন্য কাজ করতে পারে। এটা তো বর্তমানে যারা কেন্দ্রে আছেন তাদের কাছে তো এটা তো আমরা দাবি করতেই পারি। অনেক রেল প্রকল্প আপনারা গত যে আমাদের সেন্ট্রাল বাজেটের যে ডিবেট হয়েছিল সেখানে অনেক রেল প্রকল্প ছিল যেগুলিকে আবার নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ঘোষিত হয়েছিল, সেইগুলি পড়েছিল, সেখান থেকে আবার উঠিয়ে নিয়ে এসে সেইগুলিকে বাস্তবায়িত করবার চেষ্টা করা হচ্ছে। সেরকম এটাও যখন বাজেটে ডিক্লেয়ার করা আছে এবং বাজেটে যখন সংস্থান রাখা আছে সেই সময় ছিল, তাহলে সেটাকেও একটু উঠিয়ে আবার পুনরুজ্জীবিত করে আমাদের রায়গঞ্জ শহরে আমাদের পানিশালায় যেটা আমাদের ছিল সেটা প্রকল্প এই দাবি উঠছেই। হ্যাঁ, এভাবে বলি, তথ্য আপনারা সবাই জানেন, আমি বলছি কয়েকদিন আগেই না, এই তথ্য সবাই জানে এবং সদর্থক বলছি, ইলেকশনের আগে উঠবে তত্ত্বটা, হ্যাঁ, ইলেকশন যে শেষ সবটাই আমাদের জিজ্ঞাসা করছেন তো বলি, সবটাই ভুলে জানা বলছি, বলিনি বলছি, এমপি আমাদের লোকপ্রিয় এমপি কার্তিক চন্দ্র পাল এর মধ্যেই এইমসের কথা বলেছেন, দাবি তুলেছেন। এখনো 29 আসেনি, তার আগেই ঘটনা ঘটবে নিশ্চিতভাবে আমার আশা আছে, এখনো আশা আছে। এই জন্য বলছি এখানকার পরিস্থিতি পরিবেশ 26-এর জন্য তুলেছেন নাকি? বুঝেই করতে হবে। অমিত শাহ তুলেছেন কি? অমিত শাহ বলেছেন তো 26-এর জন্য তুলেছেন না, বলছেন অমিত শাহ বলেছেন তো। আপনি দেখুন, আপনি নিশ্চিত রূপে ভেবে থাকুন, উন্নয়নের হাত কোনোদিন কেন্দ্র সরকারের মোদী সরকারের বন্ধ হয়নি। পুরনো রেল প্রকল্পগুলো সমস্তগুলো একটার পর একটা কাজ করেছে এমপি, বসে নেই। উন্নয়নের পাশে যদি মমতা থাকতো, আমাদের এমপি বিভিন্ন ক্ষেত্রে রায়গঞ্জের উন্নয়নের জন্য কিছু কিছু টাকা বিভিন্ন জায়গায় দিতে দিয়েছিল, সেটা পর্যন্ত তারা নিতে তাদের লজ্জাবোধ লাগে, নিতে চায় না। উন্নয়নকে তারা দেখে না, তার রাজনীতির দলটাকে দেখে। এইসব ক্ষেত্রে যদি দেখা যায় আপনার উত্তরবঙ্গের উন্নয়ন হয়েছে, এটা ঠিক, টাকা দিয়ে সাধারণ মানুষের হয়নি। কি বলবেন গৌরাঙ্গদা? তারা কেন্দ্রে যেতে পারবে না, আনতে পারবে না। দেখুন, এইমস বিষয়ে আমরা খুব স্পর্শকাতর। না, স্পর্শকাতর বটে। কেন এমসের প্রসঙ্গ তুললাম একবার বলে রাখি, কারণ একটা কোন সংস্থা হলে সেখানে কিন্তু পারিপার্শ্বিক এলাকায় কিন্তু একটা শিল্প হবে, আমরা এই শিল্পে সবকিছু আমরা এই কর্মসংস্থানের নানাভাবে সুযোগ হবে, সেখান থেকে আমরা এই এইমস নিয়ে আমরা খুব আশাবাদী। আমরা কেন্দ্র সরকারের কাছে আমরা চাই যে এইমস হয়ে যায়। এনএইচের রাস্তাটা উত্তরবঙ্গের মানুষের গেছে, উনি যাই বলুন না কেন, কিন্তু আমাদের প্রশ্ন যে লাস্ট
যে এইমসটাকে নিয়ে গেলেন কল্যাণীতে, দেখলেন নাকি? 3 দিন আগে যে হচ্ছে আমরা বাজেট দেখলাম ইসের ক্ষেত্রে কেন্দ্রের, সেই বাজেটে কিন্তু কোনো রাজ্যে, শুধু পশ্চিমবঙ্গ কেন, কোনো ভারতবর্ষের অন্য কোনো রাজ্যগুলোতেও কোনো এইমসের উল্লেখ করাই নেই। যেখানে বলা হয়েছিল, যেখানে নরেন্দ্র মোদী ভাষণের সময় যখন লোকসভা যখন নির্বাচন 24-এর সময় তিনি বারবার করে বলছেন প্রতিটা রাজ্যে একটা করে এইমস আমরা দেব, উনি ডিক্লেয়ার করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত 2 বছর হয়ে গেল, পারেননি। আমরা খুব আশাবাদী যে খুব তাড়াতাড়ি যাতে এটাকে ডিক্লেয়ার করা হয়। জমির বিষয়ে তৃণমূল কংগ্রেস ওটা সিপিএম এর সময় ছিল, রাজ্য সরকার সিপিএম এর সময় ছিল, কেন্দ্র সরকার কংগ্রেসের ছিল, এবং রাস্তাঘাটের জন্য বা কমিউনিকেশন তৃণমূল কংগ্রেসের জন্য যায়নি। এগুলো বলতে হবে, আপনাকে বুঝতে হবে। গেছিল আপনাদের সরকারের সময়, আপনারা সেন্ট্রাল প্রজেক্ট, সেন্ট্রাল আপনি কোথায় সুইং করাবেন, কোথায় টেনে নিয়ে যাবেন, সেটা আপনাদের বিষয়। নিজের দিকে অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, এক এক করে যাব। একদম শেষের দিকে প্রশ্ন, মানে প্রদ্যুৎ বাবুর কথা আমরা শুনেছি সেই প্রথম অংশ থেকেই যদি আমরা ধরে যদি বলি, টেনে যদি বলি যে এই বাজেট একেবারে ভোটমুখী বাজেট। কারণ লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়ানো হলো, পাশাপাশি আরও বেশ কয়েকটি প্রকল্প যেগুলোতে ভাতার প্রকল্প, সেই ক্ষেত্রে ভাতা কিন্তু বাড়ানো হয়েছে। তো সবটা মিলিয়ে টার্গেট কিন্তু 2026-এর নির্বাচন। কি মনে করছে বিজেপি? প্রথমে বিজেপির কাছে আসবো। হ্যাঁ, এক্ষেত্রে আমার প্রতিপক্ষের কাছে আমি অনুরোধ করব, তারা বলছেন যে কল্পতরু, সব কিছু মিলে জনগণ বুঝবে, জনগণ এইভাবে চায়নি 500 টাকা বাড়ুক, 1000 টাকা বাড়ুক, এইভাবে চায়নি। তারা সম্মানজনক বাড়লে একটা খুশি হতে পারতো, সম্মানজনক তাদের বাড়ানো হয়নি। না, তাতে কি মনে হয় যে তৃণমূল কোথাও এগিয়ে গেল? এগিয়ে তো যায়নি, এটা না না, হ্যাঁ বলছি, এগিয়ে যাওয়ার প্রশ্ন নেই, নির্বাচন তাতে কি তৃণমূল এগিয়ে যাওয়ার প্রশ্ন নেই। এটা সিভিক ভলেন্টিয়ার, যুব সমাজ, লক্ষ্মীর ভান্ডার, মহিলা, প্রত্যেক ভোট ব্যাংকেই কি থাবা বসালো তৃণমূল মনে করে? ভোট লোলুপ বাজেট, কল্পতরু না, ভোট লোলুপ বাজেট, কল্প ভীরু বাজেট, কর্মনাশা বাজেট, আরো যদি কোনো শব্দ থাকে সেটাও প্রযোজ্য হতে পারে। বেশ, মাধবীদি একই প্রশ্ন, কি বলবেন? না, অবশ্যই, কারণ বাজেট সাধারণ মানুষ যেটা চেয়েছিল সেটা কর্মসংস্থান চেয়েছিল। এতে কি মনে হয় যে তৃণমূল কংগ্রেস শাসক দল কোথাও এগিয়ে গেল? যুব সমাজের ভোট বা মহিলাদের ভোট আরো বেশি করে পাবে? না, যে দুর্বলতা দেখা যাচ্ছে, বাংলার মানুষ বোঝে, বুঝতে পারে। কারণ হচ্ছে কোথায় কিছু মানে কি করতে হয়। আপনার বলার সময় কিন্তু আমি কথা বলিনি, আমার বলার সময় কথা বলবেন না। ফলে আমাদের ওই একইবার মানে বারবারই আমি বলছি যে আমাদের দেশের যুব সমাজ চাই হচ্ছে চাকরি এবং মর্যাদা নিয়ে বাঁচতে, মহিলারাও চাই আমরা মর্যাদা নিয়ে বাঁচতে, এবং আমরা সত্যি সত্যি চাকরি চাই, এবং সেখানে কারোর দয়ার দান আমরা নিতে চাই না। এবার ভোট বলছেন, ভোট তো অন্য বিষয়। ভোট যদি লুট না হয়, ভোট যদি দিতে পারে মানুষ, সত্যি সত্যি মানে সঠিক রাস্তায়, আন্দোলনের রাস্তায় আসবে। ঠিক বলেছি, আন্দোলনের রাস্তাতে আসবে মানুষ, আন্দোলনের প্রার্থীকেই ভোট দেবে। তাহলে এবারে গৌরাঙ্গদার কাছে আসি। এই কথাটা যেটা মাধবীদি বললেন, এই কথাটা যদি সাধারণ মানুষের কথা আমরা ধরে নিই, এটা যদি একটা বড় অংশের মানুষের কথা আমরা ধরে নিই, তাহলে যেমনটা রাজনৈতিক মহলে চর্চা যে আজকের বাজেটের পর তৃণমূল কংগ্রেস কোথাও যেন একটা নতুন ভোটারদের কাছে একটা এগিয়ে গেল, সেই ক্ষেত্রে কি আপনারা আরো পিছিয়ে যেতে পারেন? এই ভালোটাই কি কোনো কারণে আপনাদের বিপদের মনে হতে পারে? না, দেখুন মাধবীদির কথাকে সমর্থন করে বলছি, ওটা আবেগের বিষয়। যখন আমরা জিততে পারি না, যখন আমরা খেলতে জানি না, তখন আঙ্গুর ফল টক মনে হয়। সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্রীয় বাহিনী থাকবে, 6টা-7টা দফায় ভোট করবে। যদিও অন্য রাজ্যগুলোতে এক দফাতেই, বিহার টিহার এক দফাতেই ভোট করে, ওনারা করবেন, কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসবেন, প্রচুর পরিমাণে ভোট হবে। লোকসভা, বিধানসভা যেরকম হয়, কোনো লুটফুটের বিষয় নেই। মানুষ সাধারণভাবে, শ্রমিক, কৃষক, মেহনতি, ছাত্র, যুব, মহিলা, যে উন্নয়নটা পথ থেকে একদম রাস্তা থেকে গ্রাসরুট থেকে দরকার ছিল, সেই গ্রাসরুট থেকে ডেভেলপমেন্টটা বা যে উন্নয়নটা যখন মানুষের কাছে পৌঁছে যাবে,
সেই ভোটটাই পাচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেস 53% বা 55% ভোট ব্যাংকের মধ্যে রয়েছে। আর ওনাদের ভোটগুলো, কংগ্রেসের ভোটগুলোকে নিয়ে অন্যের ঘরের মধ্যে ঘরের লোকজনকে নিয়ে আইসে বাহবা আনন্দ করে নাচছেন ওনারা। নিজেদের কারিশমায় কিছু নাই। সিপিএম সুইং করিয়েছে, কংগ্রেস 29% আর বাকি 11% সুইং করছে, 40% ভোটটা গেছে, সেই জন্য ওনারা এই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছেন। ওনাদের বিষয় এবারে কি মনে হয় 40% আপনাদের দিকে আসবে? না, 40% দেখুন, 40%-এর বিষয়টা না। আমরা সব মানুষের কাছেই যেরকম আবেদন রাখছি, কারণ আমাদের পরিষেবা প্রত্যেকটি মানুষের জন্য, কোনো ইন্ডিভিজুয়াল বেছে মূলত চাকরি একটা তর্ক যেটা নিয়ে যুব সমাজ অনেকেই ক্ষিপ্ত, যুব সমাজ ক্ষিপ্ত আমি একটু বলছি, লাখগুলোকে যেভাবে টাকা দিল কিন্তু ছিল গৌরাঙ্গদা, সেই কারণে কি যুব সমাজকে হাতে নেওয়ার জন্য গিয়ে ভাতা এবং চাকরির ক্ষেত্রে যদি বলেন, যদি বিজেপি বিভিন্ন দিক থেকে এজেন্সি লাগিয়ে দিয়ে চাকরিগুলোকে যদিও নষ্ট করে দেওয়া, বাঙালিদেরকে বাংলার যুবকরা যাতে না পায় চাকরি নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু একটাও ধোপে টিকছে না। প্রত্যেকটা চাকরি ফেরতও পাচ্ছে, যেমন আবার নতুন করোনার সময় একমাত্র রাজ্য গোটা দেশের মধ্যে যখন 26-এ লাভবান চাকরি তো বাংলাদেশ সবথেকে বেশি হচ্ছে লাভবান, মানে আমরা সবথেকে বেশি লাভবান। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, এই বাজেটের পরে আরো 10% ভোট বেড়ে যাচ্ছে। এই বাজেটের পরে আরো 10% ভোট বেড়ে গেল, আমাদের 10% ভোট আরো বেড়ে গেছে। এই লড়াই কিন্তু চলবেই, এই লড়াই চলতেই থাকবে, এটা কিন্তু মিলিয়ে কোন দিকে এগোয় ভোটের অঙ্ক, সেদিকে কিন্তু নজর থাকবে আমাদের। সঙ্গে থাকুন, ফিরে আসছি আরো অনেক খবর নিয়ে। দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা।